আচ্ছা, আহ, আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? এই একটু ইয়াটা মনে হয় কমাইতে হবে না? জ্বলে জ্বলে গেছে মনে হচ্ছে। চলে মনে হয়, জানি না। আচ্ছা, ঠিক আছে। আহ সবাই ভালো আছেন তাই না? সবাই আমরা ভালো আছি। হ্যাঁ, কেন? না, না না, নতুন করে দিছে, সমস্যা নেই। এইখান থেকে এটা এই পর্যন্ত করাইছি, আজকে এই পর্যন্ত 21। ওকে, ওকে, ঠিক আছে, আমরা মনে হয় স্টার্ট করতে পারি। সবাই সবাই ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। আচ্ছা, প্রথম কথা, শুরু করার আগেই আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলা আমরা যে করব, এই ক্লাসগুলা করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে, ক্লাসগুলা যখন আপনি করতেছেন, ক্লাস করার সময় আপনার মনোযোগ পুরাপুরি পড়ার দিকে, শেখার দিকে থাকতে হবে। এই কমেন্টের দিকে করা যাবে না, যে একজন কমেন্ট একটা করলো, আমি একটা রিপ্লাই দিব, হ্যাঁ, তারপরে আপনি আবার একটা কমেন্ট করলেন, আরেকজন রিপ্লাই দিল। কিছুই শিখতে পারবেন না, কোনো লাভই হবে না। তাহলে তাহলে পড়াশোনা যখন করবেন, একবারে পুরা মাইন্ডটাকে একবার দেখবেন যে হ্যাঁ আমি শিখতে বসছি। মাইন্ডটাকে ঠান্ডা করে জাস্ট শেখার জন্য ক্লাসের মধ্যে বসতে হবে, এটা। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আগামীকালকে আগামীকালকে থেকে তো আপনারা এক্সাম দিতে পারবেন, ওই যে যারা মানে ওয়েবসাইটে অ্যাড আছেন। আর ওয়েবসাইটে অ্যাড তো সবাই আছেন, কারণ আমি আমার গ্রুপেও পোস্ট দিয়ে দিছি। যারা ওয়েবসাইটে অ্যাড নাই, ওই নাম্বারে ফোন দিয়ে ওয়েবসাইটে অ্যাড হইতে পারতেন, গতকালকে পর্যন্ত সুযোগটা দিয়েছিলাম। আর না, তারপরে যদি কেউ ওয়েবসাইটে অ্যাড হতে সমস্যা হয়, ওই নাম্বারেই ফোন দিতে পারেন। তবে এখন রিসিভ না করলেও মানে আহ পরবর্তীতে আপনার সমস্যার সমাধান হইতে পারে। তো যাই হোক, শুক্রবারে কিন্তু, প্রতি শুক্রবারে আপনাদের এক্সাম হবে, কথাটা বলে দিছিলাম। তো প্রথম এক্সামটা তো হবে কিসের উপরে হবে বলেন তো? বীজগণিত, রাশি এবং মান নির্ণয়, এটার উপরেই হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। এই আলোটা কিন্তু খুব বেশি পড়ছে, মানে এটা দেখো, মানে একবারে কেমন কেমন দেখাচ্ছে, কিন্তু হইলো না, মানে লাল লাল লাগতেছে কেন জানি খুব। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি, পড়াশোনা স্টার্ট করি, সমস্যা নাই। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন। ধরেন, আমি তো আপনাদেরকে বেসিক পড়াই, সুন্দর মতো করে প্রথমে বেসিক পড়াই, গতকালকেও যেমন বেসিক পড়াচ্ছিলাম। তারপর কিছু কিছু কোশ্চেনে সলভ করি। কিছু কিছু কোশ্চেনে কেন সলভ করি? কারণ শুধু বেসিক পড়লেই তো হবে না। বিগত সালে কি কোশ্চেন এই টাইপের আসে, আপনাদেরকে তো সলভ করতে হবে, তাই না? খালি বেসিক পড়লাম, হ্যাঁ, বেসিক জানলাম, তো তাহলেই তো হইলো না। তার সাথে সাথে আপনাদের অবশ্যই বিগত সালে কি কোশ্চেন আসছে, এই কোশ্চেন গুলো কিভাবে করে সলভ করতে হয়, সেগুলারও জিনিস আপনাকে জানতে হবে, তাই না? ওকে, চলো চলো। তো আমরা আসি, আমরা তাহলে স্টার্ট করি। আহ ওকে, যে বেসিক যে বিষয়টা আজকে আমরা যেটা শিখবো প্রথমে, সেটা হচ্ছে, যখন আপনাকে কোনো একটা অঙ্ক দেয়া থাকবে, ধরেন আহ একটা স্কুলে, মনে করেন স্কুলে ছাত্র সংখ্যা, ছাত্রের সংখ্যা মনে করেন টোটাল 120 জন।
একটা স্কুলে, ওই স্কুলটাতে আমি ধরলাম ছাত্রীর সংখ্যা হচ্ছে 80 জন, ঠিক আছে? ছাত্রীর সংখ্যা কতজন বলেন তো? 80 জন। তো আপনাকে যদি আমি বলি যে এইখানে তাহলে টোটাল স্টুডেন্ট কতজন হইল, তাহলে মোট শিক্ষার্থী কতজন হইল? মোট শিক্ষার্থী, তাহলে মোট শিক্ষার্থী আমরা পাচ্ছি হচ্ছে 120, 120 প্লাস 80 মানে 200 জন। 200 জন মোট শিক্ষার্থী আছে। এখন আপনাকে যদি বলি যে এখানে শতকরা ছাত্র কতজন আছে, কত পার্সেন্ট ছাত্র আছে, মানে শতকরা কতজন ছাত্র আছে, শতকরা ছাত্র মানে ছাত্রের পার্সেন্টেজ আসলে কত। তাহলে আপনি যদি একবারে বের করতে চান, আমরা শতকরাটা যে বের করতেছি সেটা হচ্ছে মোট স্টুডেন্টের কতজন ছাত্র, মোট শিক্ষার্থীর কতজন ছাত্র। তাহলে ছাত্রছাত্রী মিলে আছে 200 জন, তাহলে যার সাপেক্ষে বের করি সেটা থাকে নিচে, এবং শতকরা ছাত্রের পরিমাণ যেহেতু পার্সেন্টেজ বের করতেছি, ছাত্র থাকবে উপরে, এবং যেহেতু আমরা শতকরা বের করতেছি তাই আমরা 100% দিয়ে গুণ দিব। এটা হচ্ছে আমাদের নিয়ম। মানে এটা এটা এইভাবে করেও বের করা যায়। হ্যাঁ, মানে এটা এইভাবে করেও বের করা যায় যে 200 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা 120 জন, তাহলে একজনে কত? হ্যাঁ, একজনে হচ্ছে 220 ভাগ 200, অতএব 100 জনে কত? অতএব 100 জনে হবে 120 গুণন 100 ভাগ হচ্ছে 200। এইভাবে করেও শতকরাটা বের করা যায়। এইভাবে করে নরমালি পরীক্ষার মধ্যে আপনি বের করবেন না। এটা ক্লাস 4-5 এর জন্য এই নিয়মটা প্রযোজ্য, ক্লাস 4-5 এর জন্য। কিন্তু আপনার যদি রিটেন হোক, এমসিকিউ হোক, যেই জায়গাতেই হোক, আপনার যদি আসে যে এই জায়গায় আপনার ছাত্রের সংখ্যা কত, তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি কি দিবেন। আপনি দিবেন মোট যে মানে যার সাপেক্ষে আপনি আসলে পার্সেন্টেজটা বের করতেছেন, আপনি ছাত্রের সংখ্যা বের করতেছেন মোটের সাপেক্ষে। ওকে ফোন দিছো? ফোন দাও, ভাইয়ের সাথে কথা বলো যাও। আচ্ছা, তাহলে সেইটা থাকবে নিচে যার সাপেক্ষে বের করছেন, আর যার পার্সেন্টেজ বের করবেন সেটা থাকবে উপরে ইন্টু 100। ঢুসুম ঢুসুম করে কাটলাম। তাহলে এখানে যেহেতু 60 আসতেছে, তার মানে 60% আছে ছাত্র, তাহলে ছাত্রের পার্সেন্ট হচ্ছে 60। ক্লিয়ার? বুঝে গেছি? মানে যার সাপেক্ষে বের করব সেটা থাকবে নিচে, আর যার পার্সেন্টেজ বের করব সেটা থাকবে উপরে। এটা কিন্তু ইন্টু হচ্ছে 100%। এভাবে করে আমরা আসলে বের করি। ইজি? বুঝছি? পারবো? আচ্ছা, ঠিক আছে। হুম, গুড, অসাধারণ। ওকে, এখন আমি যদি মনে করেন, দেখেন, আমি যদি বলি একজন আয় করে মাসিক, একজনের আয় মনে করেন 40,000 টাকা, একজনের আয় মনে করেন 40,000 টাকা, এবং সেই মাসিক এই ব্যক্তির ব্যয়টা হচ্ছে মনে করেন আমি ধরলাম যে তার ব্যয় হচ্ছে 35,000 টাকা, মাসিক ব্যয় হচ্ছে 35,000 টাকা। তাহলে বাকি টাকাটা তিনি মনে করেন সঞ্চয় করেন। হ্যাঁ, তাহলে বাকি টাকা তিনি সঞ্চয় করেন। তো আপনাকে আমি যদি বলি যে হ্যাঁ, আয়ের সাপেক্ষে শতকরা ব্যয় কত, শতকরা ব্যয় কত, মানে তিনি তার আয়ের শতকরা কতটুকু ব্যয় করেন, মানে আয়ের শতকরা কতটুকু ব্যয় করেন। তাহলে ব্যয়ের শতকরা পরিমাণ আমাকে বের করতে হবে। তাহলে ব্যয় থাকবে উপরে, মানে 35,000 থাকবে উপরে, আর যার সাপেক্ষে বের করতেছি সেই সাপেক্ষেটা থাকবে হচ্ছে নিচে, ইন্টু দিতে হবে আমাদেরকে 100%। তার মানে এই হাজার হাজার হাজার, তিনটা শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্য কেটে দিলাম। এইবার আমরা যদি 4 দ্বিগুণে হচ্ছে 8, 5 দ্বিগুণে 10, তার মানে আমরা বলতে পারি 5 5 হচ্ছে 25, হাতে থাকলো 2, 3 5 15, আর 2 17। হ্যাঁ,
175/2%। যেহেতু আমরা বলি যে 8 দুগুণে 16 আর 1 5, 7 দুগুণে 14, তার মানে 87.5% হচ্ছে তিনি আয়ের সাপেক্ষে ব্যয় করেন। মানে আপনার কোশ্চেন করতে পারে আয়ের সাপেক্ষে ব্যয়ের শতকরা ব্যয় কত, অথবা বলতে পারে যে আয়ের শতকরা কত অংশ তিনি ব্যয় করেন, আয়ের শতকরা তিনি কত কত ব্যয় করেন। তাহলে আয় থাকবে নিচে, যেহেতু আয়ের সাপেক্ষে আমরা ব্যয় বের করতেছি। ক্লিয়ার? বুঝছি। আবার কোশ্চেনটা আপনাকে ঘুরাই দিয়ে কোশ্চেনটা আমাকে মানে যার সাপেক্ষে বের করবে সেটা থাকবে নিচে, যেহেতু ব্যয়ের শতকরা পরিমাণ ব্যয় করতেছি তাই ব্যয় থাকবে উপরে, ইনটু হবে 100%। আচ্ছা, এই জিনিসটাই যদি আমাদের এরকম থাকতো যে ব্যয় বের না করতে বলে যদি বলতো যে আয়ের শতকরা কত তিনি সঞ্চয় করেন, আয়ের তিনি শতকরা কত সঞ্চয় করেন, তাহলে যার পরিমাণ আমরা পাচ্ছি কি 40,000 থেকে 35,000 বাদ দিলে 40,000 আয়, 35,000 ব্যয়, তাহলে সঞ্চয় হচ্ছে 5,000। তাহলে 5,000 টাকা তিনি সঞ্চয় করেন। তাহলে শতকরা কত সঞ্চয় করেন? শতকরা সঞ্চয়ের পরিমাণ কার সাপেক্ষে? আয়ের সাপেক্ষে। তাহলে যার পরিমাণটা আমরা বের করব, যেহেতু সঞ্চয় হচ্ছে 5,000, কার সাপেক্ষে? আয়ের সাপেক্ষে বের করতে বলছে, তার মানে আয় হচ্ছে 40,000, ইন্টু দিতে হবে 100%। তখন 3টা শূন্য 3টা শূন্যের সাথে কেটে দিলাম, যেহেতু 5,8 হচ্ছে 40, 4 দিয়ে কাটলে 4 গুণি 8, এখানে আসতেছে 25, তার মানে বলবো হচ্ছে 12.5% তিনি আসলে সঞ্চয় করেন। ক্লিয়ার? বুঝছি। পারবো? মানে যার সাপেক্ষে ব্যয় করতে বলবে সেটা থাকবে নিচে, এবং যেইটার পার্সেন্টেজ বের করতে বলবে সেটা থাকবে উপরে, ইন্টু হচ্ছে 100%। বুঝছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ওয়েল ডান। আসেন আমরা শুরু করি। এই যে দেখেন, এখানে একটা কথার অঙ্ক দেয়া আছে, একটি বইয়ের পূর্ব মূল্য হচ্ছে এবং বর্তমান মূল্যের অনুপাত দেওয়া আছে। পূর্ব মূল্য 2 টাকা হইলে বর্তমান মূল্য হচ্ছে 3 টাকা। বইটির দাম কি পরিমাণ বেড়েছে, শতকরা কি পরিমাণ বেড়েছে সেটা চাইছে, কারণ পার্সেন্টেজ দেওয়া আছে, অপশনের মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে শতকরা পার্সেন্টেজ কতটুকু আসলে বেড়েছে। আচ্ছা, বইয়ের দামটা আমরা যদি বলি যে পূর্ব মূল্য ছিল কত, পূর্ব মূল্য যদি 2 টাকা হয়, পূর্ব মূল্য ধরি, পূর্ব মূল্য হচ্ছে 2 টাকা, আমি ধরলাম যে ধরি পূর্ব মূল্য 2 টাকা, কারণ পূর্ব মূল্য আর বর্তমান মূল্য 2:3। তাহলে পূর্ব মূল্য 2 হইলে বর্তমান মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে বর্তমানে মূল্য হচ্ছে 3 টাকা, কারণ 2:3 কিসের মূল্য, যে এটা হচ্ছে পূর্ব মূল্য, এটা হচ্ছে বর্তমান মূল্য, অনুপাতটা ধরে নিলাম। তাহলে পূর্ব মূল্য 2 টাকা হইলে বর্তমান মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে বাড়লো কত, তাহলে বেড়েছে কত, তাহলে 3 - 2 মানে 1 টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে। এখন আমাকে বলেছে যে বইটির দাম কি পরিমাণ বেড়েছে, তাহলে শতকরা যদি আমার বাড়ার পরিমাণ যদি আমরা বের করতে চাই, শতকরা বেড়েছে কত টাকা? 1 টাকা। কার রেসপেক্টে? মানে আমরা যখন বলি কোন একটা জিনিসের দাম বেড়েছে, কার রেসপেক্টে বের করি? সেটা হচ্ছে আগে যেই দাম ছিল এর চেয়ে আমার 1 টাকা বেড়েছে, তার মানে কি কার সাপেক্ষে বের করব? পূর্ব মূল্যের সাপেক্ষে। পূর্ব মূল্যের চেয়ে 1 টাকা বেড়েছে, তার পূর্ব মূল্যের সাপেক্ষে আমাদের পার্সেন্টেজ আসলে আমাদের বেড়েছে, আমরা বলতে পারবো যে 50% দাম বেড়েছে। তার মানে অ্যান্সারটা হবে 50%। মানে এটা তো কমন সেন্স, যে আগে একটা জিনিসের দাম ছিল মনে করেন 20 টাকা, এখন হয়েছে 25 টাকা, তাহলে 5 টাকা বেড়েছে, কার সাপেক্ষে বেড়েছে? আগে 20 টাকার সাপেক্ষে 5 টাকা বেড়েছে, তাই না? তার মানে 20 নিচে থাকবে, উপরে থাকবে 5, ইন্টু হচ্ছে 100%, এরকম আর কি। ক্লিয়ার? বুঝছি? এটাই আর কি। রিটেন নিয়মটাও কিন্তু এই যে ডান পাশে শিখাই দিলাম, রিটেন নিয়মটাও। ওকে, দেখেন, বলেন, পারবেন? তাড়াতাড়ি এটা অ্যান্সার দেন, বলেন, এটার অ্যান্সার দেন। কয়ের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত 4:3 দেওয়া আছে। তার মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ? মানে তার মাসিক সঞ্চয়ের পার্সেন্টেজ আপনাকে করতে বলছে আয়ের সাপেক্ষে, আয়ের কত শতাংশ, আয়ের সাপেক্ষে সঞ্চয়ের পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে আমরা বের করব যে শতকরা সঞ্চয় কার সাপেক্ষে? আয়ের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যে আমি যদি 4 টাকা আয় হয় 3 টাকা ব্যয়, তাহলে 4 - 1 টাকা মানে 3 টাকা, মানে 1 টাকা হচ্ছে সঞ্চয়। কার সাপেক্ষে? আয়ের সাপেক্ষে। আয় কত টাকা ছিল? 4 টাকা। গুণন দিব 100%। কাটাকাটি করলে কত আসে বলেন তো? 25%।
তার মানে তার 25% হচ্ছে কি আসবে বলেন তো, 25% হচ্ছে শতকরা সঞ্চয়। মানে আয় 4 হলে ব্যয় 3, আয় 4 হলে ব্যয় 3, তাহলে সঞ্চয় কত? 4 - 3 ইকুয়াল হচ্ছে 1। কার সাপেক্ষে? আয়ের সাপেক্ষে সঞ্চয়। মানে সঞ্চয়টা আয়ের কত শতাংশ, অর্থাৎ সঞ্চয় আয়ের কত শতাংশ এটা বের করতে বলছে। রাইট? বুঝছি? পারবো? ক্লিয়ার? ওকে। সহজ অঙ্ক, অনেক বেশি সহজ। এরকম টাইপের লিখিত অঙ্ক যখন থাকবে, এবার কিন্তু উল্টাটা, এবার পার্সেন্টেজ আপনার দিয়ে দেওয়া আছে, এবার মোট জনসংখ্যা দেওয়া আছে, তাহলে সেইখান থেকে ছাত্রীর সংখ্যা বের করতে বলছে মোট শিক্ষার্থী সংখ্যা থেকে। অনেকভাবে করা যায়। একটি বিদ্যালয়ের 450 জন শিক্ষার্থীর মধ্যে 52% ছাত্র, 52% হচ্ছে ছাত্র। ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত বলেন তো? 52% যদি ছাত্র হয় তাহলে মোট তো 100%, তাহলে ছাত্রী কত পার্সেন্ট? তাহলে ছাত্রী কত পার্সেন্ট? 100 - 52 মানে কত? কত পার্সেন্ট? 48%। বাকি ছাত্রী আছে। ছাত্রী যদি 48% হয়, মানে এটাতে কিন্তু পার্সেন্টেজ বের করতে বলে নাই যে হ্যাঁ আমি পার্সেন্টেজ বের করতেছি, এটা না কিন্তু। ছাত্রী যদি 48% হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে? কার কার 48%? এটা মোট শিক্ষার্থীর 48% হচ্ছে ছাত্রী। তাহলে 450 এর 48% হচ্ছে আমাদের ছাত্রী। মোট আছে 450 জন, 450 জনের 48% হচ্ছে আমাদের ছাত্রী। তাহলে 450 এর এর মানে গুণন 48% মানে 48 ভাগ হবে 100, ঢুসুম ঢুসুম করে কাটা। রাইট? বুঝছি। এরপরে 5 দ্বিগুণে হচ্ছে 10, 5 - 9 হচ্ছে 45, এটা যেহেতু আবার 24, তাহলে 24 গুণন 9 দিলে 4 - 9 = 36, হাতে থাকলো হচ্ছে 3, 9 দ্বিগুণে 18 আর 3 হচ্ছে 21, মানে 216। তার মানে 216 জন হচ্ছে আমাদের ছাত্রীর পরিমাণ, না? ওকে। মানে এই ধরনের অঙ্ক আপনি আরো নিয়মে করতে পারেন। শুধু কি একটাই নিয়ম আছে? মনে করেন 250 জনের, কেউ যদি বলে যে স্যার আমি আগে প্রথমে ছাত্রের সংখ্যা বের করব পরে বের করব ছাত্রীর সংখ্যা, মনে করেন 450 জনের 52% আছে ছাত্র, তাহলে 450-এর 52% হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা একবারে বের করতে পারেন যে 450-এর 52% ছাত্র সংখ্যা বের করলেন, তারপরে 450 থেকে বিয়োগ করে দিবেন। 450 গুণন 52 ভাগ মনে করেন 100। হ্যাঁ, ঢুসুম ঢুসুম। 5 দ্বিগুণে 10, 5 - 9 = 45, 9 দিয়ে কাটলে 26 আসে। 26 দিয়ে গুণ করলে 6 - 9 = 54, 4 হাতে থাকলো 5, 9 দ্বিগুণে 18, 18 আর 5 হচ্ছে 23, মানে 234 জন হচ্ছে ছাত্র। তার মানে ছাত্রী সংখ্যা হবে টোটাল স্টুডেন্ট যেহেতু 450 - 234, বিয়োগ করেন। এই যে 10 থেকে 4 গেলে হচ্ছে 6, হাতে থাকলো 1, এখানে থাকতেছে 4 বিয়োগ করলে 1, এখানে 2 থেকে 2 বিয়োগ করলে 2, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2। এভাবে করে করা যায়, তাই না? হুম, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এটা আবার এমনও করা যেতে পারে। দেখেন, একটা অঙ্ক কিন্তু অনেক নিয়মে করা যায়, করা যায় না? এই সহজ অঙ্কটাই অনেক নিয়মে করা যায়। আচ্ছা, 100 জনে তাহলে 52 জন, 52% ছাত্র মানে কি 100 জনে 52 জন ছাত্র, তাহলে 100 জনে কতজন ছাত্রী? 100 জনে কতজন ছাত্রী? 100 জনে ছাত্রী সংখ্যা কত? 100 জন যদি শিক্ষার্থী হয় তার মধ্যে ছাত্র হচ্ছে 52 জন, তাহলে বাকি 48 জন হচ্ছে ছাত্রী। তাহলে 100 জনে যদি 48 জন ছাত্রী হয় তাহলে একজনে কত হবে? ঐকিক নিয়ম, তাহলে উপরে যাবে 48, নিচে আসবে 100। আমাদের মোট শিক্ষার্থী যেহেতু 450 জন, 450 জনে কতজন ছাত্রী? তাহলে উপরে আসবে 48, গুণন হবে 450, ভাগ হবে 100। তারপরে ঢুসুম ঢুসুম, 5 - 9 = 45, 5 দ্বিগুণে হচ্ছে 10, এখানে আসতে 24, 24 আর 9 গুণ করলে আসবে হচ্ছে 216 জন। বুঝা গেছে? ক্লিয়ার? পারবো? হ্যাঁ, অনেকভাবেই করা যায়, তাই না? 100 জনে আমাদের ছাত্রী সংখ্যা হচ্ছে 48 জন, তাহলে একজনের কত? 250 জনের কত? ক্লিয়ার? সবাই বুঝছি। একটা অঙ্ক এত নিয়মে করাই কেন? যাতে মাথার মধ্যে
শতকরা নিয়ে খেলা করে, তাই না? শুধু শতকরার অঙ্ক দুই একটা আমি পারলাম এইটা না, শতকরা সম্পর্কে। হুম। আচ্ছা, হ্যাঁ। মিজানুর রহমান বলতেছে যে বারবার আটকে যাচ্ছে, ক্লাস কিছুই বোঝা যাচ্ছে না। গতকালেও একই সমস্যায় ছিল। আপনার নেটওয়ার্ক ঠিক করেন, ইন্টারনেট ঠিক করেন, তাহলেই ঠিক হয়ে যাবে। সবাই ক্লিয়ার আছেন তো নাকি? সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মিজানুর রহমান। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আর ওনাকে একজন কমেন্ট করে দেন যে আপনার নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্ক ঠিক করেন, তাহলেই ঠিক হয়ে যাবে। হুম, ক্লিয়ার। বাংলাদেশে অনেক জায়গায় নেটওয়ার্কের প্রবলেম এখন আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের প্রবলেম এখনো করতেছে। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম নাই। জি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা একটা খুবই ইজি একটা কোশ্চেন যে 20টি 20টি কমলার মধ্যে 20% পচা, তাহলে ভালো কমলার সংখ্যা কয়টি? তাহলে পচা কয়টি? মানে আমরা পচা দিয়ে হিসাব করি। পচা পচা কয়টি? পচা হচ্ছে 20টি এর 20%, মানে 20-এর 20%। 20টার 20% হচ্ছে পচা। তাহলে 20টার 20% বের করলে কত হবে? 20 এর মানে গুণন 20% মানে 20/100। তার মানে কি? ঢুসুম 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 ঢুসুম, মানে 4টা পচা আছে। তাহলে 20টার মধ্যে 4টা পচা, তাহলে ভালো কয়টা? 16টা, তাই না? তাহলে ভালো কয়টা? তাহলে 20 - 4 মানে 16টা ভালো। 16টি 16টি ভালো আছে। তাহলে ভালো কমলার সংখ্যা হচ্ছে 16টি। রাইট? ক্লিয়ার? বুঝছি, পারবো। সাগর। আচ্ছা, আচ্ছা, সাগর পাঠক, আপনি একবার দিয়েছেন 16টি, একদিন দিয়েছেন 26টি। 20টার মধ্যে 26টা পোষা, তাহলে কেমনে হইলো? আচ্ছা, যাই হোক, মিস্টেক নাকি? হুম। এখন কি করবেন? লাইভ ক্লাস করতে হইলে একটু বেশি বেশি নেটের প্রয়োজন। আপনি রেকর্ডেড ক্লাস দেখে নিয়েন, যদি আপনার নেটওয়ার্কের প্রবলেম থাকে, কি আর করবেন? দেশটাই এরকম, নেটের বিভিন্ন জায়গায় প্রবলেম। আসেন, বলেন। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করেছে বলেন? শতকরা পাস, শতকরা পাস। আমরা যখন হিসাব করব কার রেসপেক্টে মোট যতজন পরীক্ষার্থী ছিল, তাহলে যার সাপেক্ষে মোট পরীক্ষার্থী ছিল 480, কতজন পাশ করেছে? 288, ইন্টু দিব 100%। যেহেতু শতকরা মান যদি বের করতে বলে, তাহলে পাশের মান বের করতে বলছে, পাশ করছে যতজন সেটা থাকবে উপরে, মোটটা থাকবে নিচে, ইন্টু দিতে হবে 100%। ঢুসুম ঢুসুম করে কাটা। তারপরে আমরা যদি বলি যে 12 দিয়ে কাটি, 4 12 48, এটাকে 12 দিয়ে কাটলে 12 × 24, 4 12 48, আবার যায় 4 × 4 4 6 24, তার মানে কত পার্সেন্ট? 60%। পাশের পার্সেন্টেজ হচ্ছে, শতকরা পাশ করছে হচ্ছে 60%। ঠিক আছে, বুঝছি, পারবো। ওকে, ইজি। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা কোথায় গেল? এই কোশ্চেনটা কারা কারা পারবেন দেখেন। মানে এই কোশ্চেনটাতে লেখা আছে একটি স্কুলের 40% হচ্ছে ছাত্র, 40% ছাত্র, ছাত্রদের 30% এবং
ছাত্রীদের 20% একটা বিতর্ক ক্লাবে যোগদান করলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিল বলেন? কি করা যায়? পারা যাবে? দেখি কারা কারা পারেন। এই মিজানুর রহমান সাহেব, আপনি মানুষকে জিজ্ঞেস করে লাভ আছে? সেখানে কি ক্লিয়ার আছে? আপনার এখানে ক্লিয়ার নাই, বাকি সবাই তো লিখছে ক্লিয়ার ক্লিয়ার, আপনার নেটে প্রবলেম। সেই ক্ষেত্রে জুমে ক্লাস তো ওনাদের ক্লিয়ার থাকবে, ওই যে জুমের মধ্যে যারা উপস্থিত আছে, জুমের মধ্যে উপস্থিত আছে আমাদের 50 জনের মতো, তো তারা তো ক্লিয়ার আছে, ওখানে ক্লিয়ারই দেখছে। কিন্তু আপনার যদি নেট ঠিক না থাকে, আপনি যে জুমেও ক্লিয়ার দেখতে পারবেন না। ওদেরকে জিজ্ঞেস করে লাভ কি? আপনি ঢুকে দেখেন যে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। বোকার মতো কাজ করলে হবে? মানুষকে জিজ্ঞেস করে লাভ আছে? ওনার নেটওয়ার্ক আর আপনার নেটওয়ার্ক কি সেম? আপনি দেখেন, যদি নেটওয়ার্ক ঠিক থাকলে দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। এখানে দেখেন যে আমরা স্কুলের, আমি যদি ধরে নেই, ধরি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ছিল 100 জন। শিক্ষার্থীর সংখ্যা ধরে নিলাম 100 জন, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 জন। খুবই সুন্দর একটা কোশ্চেন, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। আমি মানে এতক্ষণ কোশ্চেন গুলো যেগুলো ছিল, এগুলো একটাও মানে এখন পর্যন্ত আমরা মানে রিটেনে আসার মতো না। এটা কিন্তু একটা রিটেনে আসার মতো, এমসিকিউ তো আসার মতো, সব টাইপের কোশ্চেন আর কি। সুন্দর একটা কোশ্চেন। ধরে নিলাম যে 100 জন আছে শিক্ষার্থী, তার মধ্যে 40% ছাত্র। তাহলে এর মধ্যে ছাত্র কতজন আছে বলেন তো? এর মধ্যে ছাত্র 40% মানে কি? 100 জনে 40 জন ছাত্র। তাহলে বাকি বাকি 80, বাকি কি 40 জন যদি বাদ দিই, 100 থেকে 40 জন বাদ দিলে বাকি 60 জন কি বলেন তো? ছাত্রী। রাইট, বুঝছি। এটা কি বুঝেছি? এই কথা বুঝছি। মানে 40% ছাত্র মানে কি 100 জনে 40 জন ছাত্র, তাহলে বাকি থাকলো আর কত পার্সেন্ট? 60%। তাহলে 60% ছাত্রী মানে কি 60 জন হচ্ছে আমাদের ছাত্রী। ঠিক আছে। এখন দেখেন ছাত্রদের 30%, ছাত্রদের 30% বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ছাত্রদের। তাহলে বিতর্কতে ছাত্র অংশগ্রহণ করে কতজন? বিতর্কতে ছাত্র অংশগ্রহণ করে, বিতর্কতে ছাত্রের যে সংখ্যা অংশগ্রহণ করছে সেটা হচ্ছে 40 জন যে আছে, এই 40 জনের 30%। তাহলে 40-এর 30%, 40-এর 30% এতজন। তাহলে কতজন দেখি? 40 গুণন এর মানে গুণন 30% মানে 30 ভাগ হচ্ছে 100, ঢুসুম 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 ঢুসুম। মানে 12 জন, 12 জন হচ্ছে ছাত্র বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, কারণ 40 জন যে ছাত্র তার 30% আসলে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, মানে 12 জন। আবার ছাত্রীদের 20% বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তাহলে বিতর্কে যে ছাত্রীরা অংশগ্রহণ করছে, বিতর্কে বিতর্কে যেই ছাত্রীরা অংশগ্রহণ করছে সেইটার পরিমাণ কত? হ্যাঁ, বিতর্কে যে ছাত্রী অংশগ্রহণ করছে সেটা হচ্ছে, ছাত্রীরা ছিল হচ্ছে 60 জন, তার মানে 60-এর কত পার্সেন্ট বলেন তো? 20%। তাহলে 60-এর 20% হলে কি হবে? 60 গুণন 20 ভাগ 100, ঢুসুম 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 ঢুসুম, মানে 12 জন। তাহলে ছাত্র অংশগ্রহণ করছে 12 জন, ছাত্রী অংশগ্রহণ করছে 12 জন। তাহলে মোট বিতর্কে অংশগ্রহণ করলো কতজন? 12 12 24 জন। তাহলে মোট 12 যোগ 12, মোট 24 জন হচ্ছে বিতর্কে অংশগ্রহণ করছে। তাহলে কত জনে 24 জন? 100 জনে 24 জন, মানে 24% বিতর্কে, কত শতাংশ বিতর্কে অংশগ্রহণ করছে? তার মানে অ্যান্সার হচ্ছে 24%। অ্যান্সার কি হবে বলেন তো? 24%। হুম, খুবই সুন্দর করে কিন্তু আমরা, আমি একবারে ভেঙে ভেঙে করে দিছি। ধরে নিলাম মোট শিক্ষার্থী যদি 100 জন হয়, 100 জনে 40 জন আছে ছাত্র, তাহলে বাকি 60 জন আছে ছাত্রী। ছাত্রদের 30% বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে 40-এর 30%, 40-এর 30% করলে 12 জন, তার মানে ছাত্র অংশগ্রহণ করছে। হ্যাঁ, বীজগণিতের উপর এক্সাম হবে কালকে, বীজগণিতের উপর এক্সাম হবে। হ্যাঁ, বীজগণিতের উপর এক্সাম দিতে পারবেন। ওই যে প্রথম যেই চ্যাপ্টারটা করিয়েছে বীজগণিতিক সূত্রাবলী, প্রতি শুক্রবারই কিন্তু এক্সাম হবে। যেমন এই যে শতকরা, আমার মনে হয় আগামী শুক্রবারের মধ্যে শতকরা এবং লাখপতি মিনিমাম এই দুইটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। শতকরা লাভক্ষতি, সুদ কষা কিছুটা কিছুটা হয়তো বা হবে, কিন্তু শতকরা এবং লাভক্ষতি দুইটারই উপর পরীক্ষা অবশ্যই হবে পরবর্তী শুক্রবারে। আগামী এই শুক্রবারে তো জাস্ট মানে কালকে আপনাদের পরীক্ষা হবে বীজগণিতের উপর, তারপরের দিন হবে এটার উপরে। ঠিক আছে, ওকে। তাহলে ধরি ধরি শিক্ষার্থীর সংখ্যা 100 জন, তাহলে ছাত্র 40 জন হইলে ছাত্রী 60 জন। 40-এর 30% হচ্ছে বিতর্কে অংশগ্রহণ করছে, তার মানে 40-এর 30% মানে 12 জন।
এবং মানে ছাত্রী যে ছিল 60 জন, তার আবার 20% অংশগ্রহণ করছে, সেটাও দেখলাম 12 জন, 12 12 24 জন, 100 জনে যেহেতু 24 জন, তার মানে এইটা। ওকে, ঠিক আছে, বললাম। আচ্ছা, আপনার মোবাইল ফোনের আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে, সুন্দর কোশ্চেন, দেখেন 42তম 42তম বিসিএস এ, 42তম বিশেষ বিসিএস, যদিও এটাতে এমসিকিউ ছিল। এটা একটু দেখেন, আপনার মোবাইল ফোনে বিল এসেছে 420 টাকা। 1 বছর পর 10% বৃদ্ধি পায়, 6 মাস পরে আরো 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পরে আপনার বিদ্যুৎ বিল কত হবে? ঠিক আছে। আচ্ছা, জিনিসটা দেখেন, এটা দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম না, অনেক নিয়ম আছে, তার মধ্যে আমি দুইটা নিয়মে করাই দিচ্ছি। প্রথম কথা, আমি একেবারে ভেঙে ভেঙে করি। 1 বছর পর যদি আপনার, আমি আমি যদি বলি যে 1 বছর পরে বিল কত হবে, 1 বছর পরে বিল কত হবে, তাই না? তাহলে 1 বছর পরে 10% বৃদ্ধি পাইছে, তাহলে 1 বছর পর যে বৃদ্ধিটা যে পেল, বৃদ্ধির পরিমাণ কত? বৃদ্ধির পরিমাণটা কত? 420 টাকা ছিল, 420 টাকার 10% বৃদ্ধি পেয়েছে, 420-এর 10%টা বৃদ্ধি পেয়েছে, তাহলে 420-এর 10% মানে কি? গুণন 10/100, ঢুসুম ঢুসুম, তারপরে আবার ঢুসুম ঢুসুম, মানে 42 টাকা বৃদ্ধি পেয়েছে। 1 বছর পরে 42 টাকা বৃদ্ধি পেলে 1 বছর পরে বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে? তাহলে নতুন বিল কত টাকা হলো? নতুন বিল নতুন বিল হইলো হচ্ছে 420 যোগ 42। 1 বছর পরে বিলের বিলের পরিমাণটা দাঁড়ালো হচ্ছে 462 টাকা। রাইট, বুঝছি, 462 টাকা। এখন 1 বছর পর বৃদ্ধি পাইছে যেহেতু 10%, আবার 6 মাস পর, 6 মাস পরে আবার 20% বৃদ্ধি পাইছে, তার মানে কি এর 20% আবার বৃদ্ধি পাইছে। পরবর্তী 6 মাস পর, 6 মাস পর বৃদ্ধি পেল কত? 6 মাস পর বৃদ্ধি পাইছে হচ্ছে 462 এর 20%, 20% বৃদ্ধি পাইছে। তাহলে 462 এর 20% মানে কি? 462 গুণন 20/100, তাই না? এখানে একটা শূন্য কাটা একটা শূন্যের সাথে, তাহলে আমরা এখান থেকে যদি আমরা বলি 62 গুণন 2 ভাগ হচ্ছে 10, তাহলে 2 দ্বিগুণে হচ্ছে 4। আমি 10টা দিয়ে পরে ভাগ করব, কারণ 10 দিয়ে ভাগ করে ইজি। 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12, 2 হাতে থাকলো 1, আর একে 9। আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 92.4 টাকা বাড়ছে। তাহলে 92.4 টাকা যদি বাড়ে, তাই না? 92.4 টাকা যদি বাড়ে, তাহলে আমাদের 462-র সাথে আমাদের 92.4 টাকা আমাকে যোগ করতে হবে। তাহলে কত আসবে? এখানে আসবে 4 দশমিক, এখানে আসতেছে 4, এখানে আসতেছে 5, যোগ করেন, দশমিক তো দশমিকের জায়গায় 4, এখানে 15-র 5 হাতে থাকলো 1, এখানে থাকলো 5, মানে আমাদের আসবে 554.4 টাকা। দেখেন, ঠিক আছে। আবার আবার বুঝেন ভালো করে, আমি আবার বুঝাই দিচ্ছি, এটা এই নিয়মটা ভালো করে বুঝাই দিই। হ্যাঁ, শুনেন, এই নিয়মটা আবার আমি বুঝাই দিই, শুনেন ভালো করে, সুন্দর করে বুঝেন এই নিয়মটা ভালো করে, আগে বুঝেন। কোনো তো বিষয়ই না। প্রথমে ছিল 420 টাকা, 420 টাকার প্রথমে 10% বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি পাইলো কত? 420 এর 10% বৃদ্ধি পাইছে, তাহলে 420-এর বৃদ্ধি পাইছে মানে কি বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? 10%, তাহলে 420-এর 10%টা বাড়ছে, তাহলে 420 এর 10% মানে কি 10% মানে কি 10/100, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে জন কেন লিখছি? 42 টাকা, তাহলে 42 টাকা বাড়ছে। তাহলে 42 টাকা যদি বাড়ে, নতুন বিল কি হবে? 420-এর সাথে 42 যোগ হবে 462 টাকা। সেটা 1 বছর পরে যখন 10% বাড়ছে, আমার বিলটা বেড়ে হইলো 10% যে বাড়ছে, 10%-এর দাম 42 টাকা বাড়ছে, আর আগে তো 420 ছিল, বেড়ে আমার হইলো 462 টাকা। এরপরে আবার 20% বাড়ছে, তারপরে এবার কি 62 টাকা, 462 টাকা ছিল, তার 20%, তাহলে 462 এর 20% মানে কত? 462 গুণন 20/100, তারপরে একটা শূন্য কেটে দিলাম, এখানে 10টাকে রেখে দিছি। আমি ইচ্ছা করলে 5 দিয়ে কাটতে পারতাম, কিন্তু 5 দিয়ে পরে ভাগ করাটা আমাদের জন্য কঠিন, তার চেয়ে 10 দিয়ে ভাগ করব, তাই 2 দিয়ে গুণ করে পরে 10 দিয়ে ভাগ করছি, 1 ঘর আগে দশমিক, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 রেখে 9, ভাগ যদি 10 দিই, তাহলে 1 ঘর আগে দশমিক আসলো, তাহলে 92.4 টাকা এবার বাড়ছে।
তাহলে আগে ওই যে ছিল এই যে 462 টাকা, আবার 20% বাড়ছে, সেটা হচ্ছে 92.4 টাকা। তাহলে যোগ করলে আমাদের আসতেছে এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, তার মানে 554.4 টাকা আমাদের হইলো আমাদের বিল। ক্লিয়ার? বুঝছি? একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। সবাই কি বুঝছেন কিনা একটু আমাকে জানান, সবাই ক্লিয়ার কিনা। অর্ধেক হবে কেন? বাড়লে 92 টাকার অর্ধেক হবে নাকি স্যার? না, 92 টাকার অর্ধেক হবে না। কারণ আমাদের 6 মাস পরেই তো আমাকে বলে নাই তো যে বার্ষিক বার্ষিক বৃদ্ধির হার 20%, এটা তো আর বলে নাই। বছরে 20% বাড়ে নাই তো, 6 মাস পরে 20% বাড়ছে, তাই 20% যোগ করে দিছি, তাই না? বুঝছি। মানে এখানে কিন্তু 6 মাস পরের জন্য 20%-এর জায়গায় 10% নিবো এমন কিন্তু কোনো কথা নাই। আমাকে তো বলছে কি যে 6 মাস পরে 20% বাড়ছে। হ্যাঁ, এখানে এখানে সেজন্য আমাদের 20%-ই যোগ করতে হবে, 20%-ই করতে হবে, ঠিক আছে? ওকে। হুম। ইয়াসির ইসলাম বলছে প্রতিদিন অল্প অল্প করে আগালে আমাদের জন্য সহজ হবে। এই যে আমি আমি আপনাদের যে এই যে প্রতিদিন ক্লাস নিব এবং প্রতিদিন যা পড়াচ্ছি, এইভাবে করে ক্লাস নিলেও আপনাদের মিনিমাম ওই ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত, মানে মার্চের আগে আগে যায় শেষ হবে। আর যদি অল্প করে পড়াই, এটা তো জুন মাসে যায় শেষ হবে, আপনাদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না তাহলে, আর জুন জুলাই যায় শেষ হবে ক্লাস। এটা পরীক্ষা দিবে না আপনি একজনই কি আছে যে যে পরীক্ষা টরীক্ষা নাই সামনে? অনেকের আছে সামনে পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে না, অঙ্ক সারা বছর করলে হবে। অল্প অল্প করে না, নিজে আপনি অল্প অল্প করে দেখবেন, আপনার মাথায় ঢুকে কম, আপনি প্রতিদিন অল্প অল্প করে দেখবেন, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, এখন দেখেন। হ্যাঁ, দেখেন যে এইবার এইবার একটু ভালো করে দেখেন এই জিনিসটাই আপনাকে মনে রাখতে হবে। আরেকটা প্রসেস আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। কারণ শতকরার ক্ষেত্রে এই ইম্পর্টেন্ট প্রসেসটা যদি আপনি একটু বুঝে যান, তাহলে আপনার অনেক অঙ্ক খুব হেল্প করবে, অনেক অঙ্ক। মনে করেন এই 420 টাকা, বলেন তো 420 টাকার 100% কত টাকা? কেউ বলতে পারবেন? আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, বলেন 420-এর 100% কত টাকা? কেউ বলতে পারবেন? বলেন তো কত, বলেন। 420-এর 100% কত টাকা? আচ্ছা, মুসলিম রবি, পরে পরে ওই কোশ্চেনের অ্যান্সার পরে করে দেবো, সমস্যা নেই। বলেন 420-এর 100% কত টাকা? হ্যাঁ, 420-এর 100% 420 টাকায়, তাই না? মানে এইভাবে করেও যদি করি, 20 এর বারে গুণন 100% মানে 100/100, 100% মানে 100 ভাগ তো 100, পার্সেন্টেজ মানে তো নিচে 100, কাটাকাটি করলে তো 420 টাকায়। মানে একটা 420-এর 100% মানে 400 টাকায়, বুঝো 420 টাকায়, মানে যত টাকা আছে তত টাকায়, কোনো কিছুর 100% মানে ওই টাকাটাই বোঝায়। তাহলে আপনি এখান থেকে বুঝেন, আপনার যদি 10% বাড়ায়, 10% বাড়াইলে আপনি 1 বছর পরে যেটা পাবেন সেটা কি 420 টাকা, 420-এর 100% পাবেন, নাকি আরো 10% যোগ হয়ে 110% পাবেন? বলেন তো 1 বছর পরে আপনি কত পাবেন বলেন তো? 420 টাকার 100% মানে যেহেতু 420 টাকা, তাহলে 10% তো এবার বৃদ্ধি পাইছে, তার মানে কি ওই 100%-এর সাথে আরো 10% বৃদ্ধি পাইলো, মানে কত হইলো? 120, 110% হইলো। তার মানে আমাদের এই 420 টাকার 110% মানে 10% বৃদ্ধি পাইলে কিন্তু 420-এর 110% হয়। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝছি? মানে কাহিনীটা বুঝছেন আমরা কিভাবে করে, আমি মানে টেকনিক্যালি বুঝাচ্ছি আপনাকে। 420-এর 100% হইলে 420 টাকা হইতো, 10% যেহেতু বাড়ছে তার মানে কি 110%। 420-এর 110% 1 বছর পরে তাহলে পাইছে 10% যদি বাড়ে 1 বছর পরে। ক্লিয়ার? বুঝছি, বুঝছি কথা, ক্লিয়ার বুঝছি। আচ্ছা, এইবার যদি আবার বলি, এইটা পাইলো তো 1 বছর পরে, এই এই টাকাটা পাইছে কি 1 বছর, এইটা এইটা টাকা 1 বছর পরে, কারণ 1 বছরে 10% বাড়ছে। তাহলে এই টাকাটা হচ্ছে 1 বছর পরে পাইছে। যেই টাকাটা 1 বছর পরে পাইছে তার আবার 20% বাড়ছে। এই টাকাটা যে আছে এই টাকা এর
আবার 20% বাড়ছে, এই টাকার 100% মানে এই টাকাটাই, তাহলে 20% বাড়লে কত হয়েছে? 120%। তার মানে আমি যদি একবারে এই লাইনটা লিখি যে 18 মাস পরে বিল কত পাবে, এটা কিন্তু আমি একবারই লিখতে পারি যে 18 মাস পরে বিলের পরিমাণ, সেটা হচ্ছে আপনি রিটেনও করতে পারবেন যে 420-এর 110% এর 120%। কারণ 420-এর 110% মানে 1 বছর পরে কত পাইছে, সেইটা এর আবার 120% দিলে 18 মাস পরে কত পাইছে। ক্লিয়ার কিনা? তার মানে আমরা যদি বলি 420 গুণন এর মানে গুণন 110% মানে 110/100 গুণন 120% মানে 120/100, তাহলে ঢুসুম ঢুসুম করে কাটিয়ে দিলাম, ঢুসুম ঢুসুম করে কাটা দিলাম, এখানকার ঢুসুমের সাথে এখানকার ঢুসুম কাটা গেল। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি যে 12 আর 11 গুণ করলেই হচ্ছে 132। 132-কে 42 দ্বারা যদি গুণ করি তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 132 গুণন হচ্ছে আমাদের 42। হ্যাঁ, 2 দুগুণই হচ্ছে 4, হাতে থাকলো, হাতে তো নাই, 3 দুগুণে 6, 6। আচ্ছা, 2 ওকে হচ্ছে 2, 0, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 হচ্ছে 12, 4 একে 4 আর একে 5, তাহলে এখানে আস্তে আস্তে 4, এখানেও আস্তে আস্তে 4, এখানে আস্তে আস্তে 5, এখানে আস্তে আস্তে 5, তার মানে 5500, 5 5 4 4, আর নিচে তো এই যে এই 10টা আছে, 10 দিয়ে ভাগ করলে তাহলে কি 554.4 টাকা। বুঝছি কি বুঝি নাই? বুঝছি, ক্লিয়ার না? মানে আমি তো সব বুঝাই দিলাম যে প্রথমে 10% বাড়ছে, তারপরে আবার কি 20% বাড়ছে। তাহলে আমাদের প্রথমে যদি 420-এর 100% দিতাম তাহলে 420 টাকায় হইতো, যেহেতু 10% বাড়ছে তার মানে 420-এর 110%, এটা 1 বছর পরে পাবে। যেই টাকাটা হবে তার আবার 20% বাড়ছে, তার মানে কি 120% হবে। বুঝছি? হুম, আগের নিয়মটা সহজে বুঝছেন, আমিও জানি আগের নিয়মটা সহজে বুঝছেন, কিন্তু এই নিয়মটা আপনারে জানতে হবে, এই নিয়মটা আপনারে জানতে হবে, বুঝতেই হবে। ঠিক আছে, বুঝতেই হবে। এই নিয়মটা যদি না বুঝেন তাহলে খবর হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে বলি, এই টাইপের অঙ্কের আরো উদাহরণ দেই আপনাকে। এটা শতকরার অঙ্কে, লাভ ক্ষতির অঙ্কে সব জায়গায় পাবেন, সব জায়গায় পাবেন। ধরেন আপনাকে আমি বললাম যে একটি কলমের দাম আমি ধরলাম যে 50 টাকা, একটা কলমের দাম 50 টাকা। তো আপনাকে বললাম কলমের দাম হচ্ছে আমাদের আহ হচ্ছে আমাদের 20% বাড়লে, হ্যাঁ, কলমের দাম দেখেন, একটা কলমের দাম হচ্ছে 20, ধুর, ঠিক করে লিখি, একটা কলমের দাম দাম হচ্ছে 50 টাকা। তাহলে তাহলে 20% বৃদ্ধিতে কলমটির বর্তমান দাম কত? দেখেন আপনি ভাইয়া, সহজ কথা, 20% দাম বাড়ছে, তাহলে কত টাকা বৃদ্ধি পেল? আপনি মনে করেন করলেন কি, বৃদ্ধি পেল তো 50 টাকা, এর 20%, তাহলে 50 এর 20% ঢুসুম, 50 এর মানে গুণন 20% মানে 20/100 ঢুসুম, এই জায়গায় ঢুসুম, এই জায়গায় 10, তার মানে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 50 এর 20% মানে 10 টাকা, তাহলে বর্তমান দাম কয় টাকা হবে? বর্তমান দাম হবে, হ্যাঁ, আগে ছিল 50, এখন বাড়ছে 10 টাকা, তাহলে 50 আর 10 যোগ করলে 60 টাকা। এইটা তো সবাই বুঝি নাকি? এই 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 প্রসেস কি আমরা সবাই বুঝছি না? বৃদ্ধি পাইছে কত? 50 এর 20% বাড়ছে, তাহলে 50 এর 20% মানে কত? 50 এর 20% মানে 50 গুণন 20/100, এটা কাটাকাটি ঢুসুম ঢুসুম করলে 10 টাকা আসে, তাহলে বৃদ্ধি পাইছে 10 টাকা, তাহলে কি 50 টাকার জায়গায় কি 60 টাকা এখন দাম। এটা কি বুঝছি? এটা কি আমরা ক্লিয়ার? এটা কি বুঝি? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা কি বুঝি? এই নিয়ম যদি বুঝি তাহলে আপনারে এই নিয়মটাও বুঝতে হবে, যে আপনারে একবারে নিয়মটা বুঝতে হবে, 50 টাকার 100% দিলে 50 টাকাই হয়,
তাহলে 20% বৃদ্ধিতে যদি বর্তমান দাম আমি একবারে লিখতে চাই বর্তমান দাম, তাহলে আমাকে লিখতে হবে 50 এর, আমার যেহেতু 20% বাড়ছে, 100% দিলে এই দামটাই হবে, তাহলে 20% বাড়লে হবে 120%। তাহলে 50-এর 120% দিলে একেবারে বর্তমান দামটা পাওয়া যাবে, কোনো যোগ বিয়োগ গুণ ভাগের আর খেলা নাই। তাহলে 5-12 60 টাকা। কথাটা বুঝি নেই? এটা বুঝি নাই? এটা কি ক্লিয়ার? বুঝছি কাহিনী? বুঝছি। মানে আমরা যখন এই একবারে বের করব তখন 120% দিব, তাহলে আমাদের একবারে বের হয়ে গেল। আর যদি বাড়া দামের পরিমাণ বের করতে চাই তাহলে 50-এর 20% দিব, তাহলে 10 টাকা। 10 টাকা আমি 50-এর সাথে অ্যাড করে দিব। ক্লিয়ার কিনা? দুই নিয়মেই করা যাবে, রিটেনে আসলে রিটেনে দুইটা নিয়মই করা যাবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝছি? পারবো? ওয়েল ডান। ওকে, ঠিক আছে। আচ্ছা, পানির মতো ক্লিয়ার না? যেমন আপনাকে যখন বলে যে মনে করেন মনে করেন তাহলে আপনাকে আমি বলি, মানে আরো কত কত মজার মজা আপনি শিখে গেলেন। দেখেন, ধরেন আপনার একটা জামার দাম ধরেন 400 টাকা। 400 টাকা জামার দাম, ঠিক আছে? 400 টাকা। তাহলে এই জামার দামটা প্রথমে প্রথমে 20% বাড়িয়ে লেখা হলো। 20% বাড়িয়ে লেখা হলো। এরপর এরপর 20% ছাড় দেওয়া হলো, মানে 20% এবার ছাড় দিছে, ছাড় দেওয়া হলো। জামার বর্তমান দাম কত? দেখেন, আপনারা আপনারা কত কঠিন টাইপের অঙ্ক এখন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, কত কঠিন টাইপের অঙ্ক একবারে বুঝতে পারবেন কাহিনী। মানে প্রথমে 20% বাড়ায় লেখা হয়েছে, 400 টাকা যে আছে প্রথমে 20% বাড়িয়ে লেখা হয়েছে। হ্যাঁ, 20% বাড়ায় লেখা হয়েছে। এইবার 20% আবার ছাড় দেওয়া হয়েছে। তাহলে এখন জামার বর্তমান দাম কত টাকা? কি হবে দেখেন? সুন্দর সুন্দর কোশ্চেন, এটা কিন্তু প্রায়ই আসে। এটার যদি অপশনে, মানে এইটার একটা মজার ব্যাপার কি, এইটার অপশনে যখনই দেখবেন যে ইয়া আসবে, ওই যে অনেকেই অনেকেই 400 টাকা আসলে 400 টাকা লিখে দিবে আর কি। এটার অপশনে যদি 400 থাকে 400 দিয়ে দেয়, কারণ কি 20% বাড়ছে 20% কমছে, মনে করছে কিছুই হয় না, দাম বাড়বেও না কমবেও না। কিন্তু না, এটা হবে না। কেন হবে না? দেখেন, আমরা হিসাব করি। আমরা যদি 400 টাকা যে জামার দাম আছে, আমার যদি 20% বাড়ায় লেখে, তাহলে 400-এর 100% মানে তো 400 টাকাই। তাহলে 20% বাড়ায় লাগলে, বাড়ায় যখন লিখছে সেটার দাম হয়েছে 120%, যখন বাড়ায় লিখছে। তাহলে এই বাড়াই লিখার পরে দাম হয়েছে এটা, এই যে বাড়াই লিখার পরে দাম হয়েছে এটা। এরপরে আবার 20% কমাইছে, তাহলে 100 যখন আমার 20% বাড়াইছে, তাহলে 100-র সাথে 20 যোগ করলে হয়েছে 120। 120%-এ আমার আসলে জামাটা বিক্রি হয়েছে, মানে জামাটার দামটা লেখা হয়েছে। আবার যখন 20% ছাড় দিছে, তাহলে কি 100 থেকে আমার 20 বাদ দিতে হবে। 100 থেকে 20 বাদ দিলে কি পার্সেন্টেজে 80%। তার মানে যেই টাকাটা দামটা লেখা হয়েছিল তার আবার 80%, তার আবার 80%। মানে কথাটা বুঝেন নাই? 400 টাকা আছে, তার 20% বাড়াইছি। তার মানে আমার যদি 100% দিতাম তাহলে তো 400 টাকাই হইতো, কিন্তু 20% যদি বাড়াই লিখছি, তার মানে 400-এর 120% আসলে আমরা দাম লিখছিলাম। তার উপরে আবার 20% ছাড় দিছি, মানে কি 100 থেকে 20 বাদ দিলে তার 80% আসলে আমাদের এখন দাম দাম দামটা আছে। তার মানে আমাদের আসবে 400, এর মানে গুণন 120 ভাগ হবে 100, এখানে হবে গুণন 80 ভাগ হবে 100। ঢুসুম 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 ঢুসুম। তাহলে আমাদের আসতেছে 8-12 96। 96-কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 96 গুণন হচ্ছে 4, তাহলে 4-6 24, হাতে থাকলো 2, 4-9 36, আর 2 হচ্ছে 38, মানে 384 টাকা। ক্লিয়ার? বুঝছি? দেখেন তো, বুঝছেন?
384 টাকা। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। দেখেন কত কঠিন অঙ্ক, কিন্তু দেখে মনে হচ্ছে আল্লাহ এই অঙ্ক পারা সম্ভব। পারা সম্ভব না, কিন্তু আপনার এই জন্য এই কনসেপ্টটা যদি বুঝে যান তাহলে আপনার এই টাইপের অঙ্ক খুবই ইজি হয়ে যাবে। খুবই ইজি, খুবই ইজি হয়ে যাবে যে হ্যাঁ আমাদের 20% প্রথমে দাম বাড়ানো হয়েছে, তার মানে 400 এর 120% এখন দাম। তার আবার আবার 20% ছাড় দেওয়া হয়েছে, তার মানে সেই জিনিসের আবার মানে তার উপরে আবার কি 20% ছাড় মানে কি তার আবার মানে আমাদের 80% ছাড় দেওয়া মানে কি কমাইছে। তাহলে বর্তমান দামে এটা হলো। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরকম আপনাদের অঙ্ক আছে কি নাই যে এই এরকম এরকম অঙ্ক থাকে না? দেখেন কত সুন্দর। হ্যাঁ, আমরা শর্টকাট টর্টকাটের চেয়েও মানে অঙ্ক যদি বুঝে যান কত সুন্দর লাগে। ধরেন আপনার আপনার বেতন, হ্যাঁ আপনার বেতন প্রথমে একবার আপনার বেতন দেখা গেল যে 10% বাড়ানো হয়েছে, 10% বাড়লো। পরের মাসে পরের মাসে আবার আবার 10% কমলো, 10% কমলো। বললো যে শতকরা কত বাড়লো বা কমলো, শতকরা বেতন কত বাড়লো বা কমলো। ভাইয়া এগুলো সবগুলো এগুলোর কিন্তু শর্টকাট আছে, এই যে এটা কিন্তু শর্টকাট আছে। মানে ওই যে শর্টকাট আপনি দেখবেন যে আমার আমার সব জায়গায় এই শর্টকাটটা তো এখন অনেকেই ইউজ করে। আমি প্রথম থেকে যে শর্টকাটটা ইউজ করি যে A+B+AB/100 যে সূত্রটা আছে, যে প্রথমে বাড়ছে 10 তাহলে এটার মান 10, কমছে 10 তাহলে এটা হবে -10, প্লাস এ এর মান +10, বি এর মান -10, ভাগ হবে 100। তার মানে আমাদের +10 -10 তো বাদ, এখানে শূন্য শূন্য কেটে গেলে -1%, মানে মাইনাস মানে হচ্ছে 1% কমবে। যাই হোক এই শর্টকাট বাদ, এখন শর্টকাট আমরা পরে আবার আবার আলোচনা করব, প্যারা নাই। হ্যাঁ, তো আমরা মেইন কথাটা বুঝেন। মেইন কথাটা হচ্ছে যে ধরি ধরি বেতন, আমরা আমরা ধরলাম যে বেতন হচ্ছে, যেহেতু যেহেতু আমাদের পার্সেন্টেজ বলছে যে শতকরা কত পার্সেন্ট বাড়লো বা কমলো, তাহলে কি 100-র মধ্যে কত বাড়বে বা কমবে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে ধরি বেতন হচ্ছে 100 টাকা। বেতন যদি 100 টাকা হয় তাহলে বলেন তো আমাদের আমাদের যে বাড়া বা কমার পরে আমার যে বর্তমান যে বেতনটা হবে, বর্তমান বেতন মানে পূর্বের বেতন যদি 100 টাকা হয়, তাহলে 100 এর কি বলছি বলেন তো, 100 টাকা এর 10% যখন বাড়বে তাহলে 100+10 মানে 110% হবে। তাহলে 100 এর 110% যখন যখন আমাদের বাড়বে তাহলে বেড়ে হইলো হচ্ছে 110 এর 110%, মানে 100 এর 110%। আবার যেহেতু 10% পরে আবার কমলো, এই টাকার আবার কত হবে বলেন তো, 10% কমলে কত পার্সেন্ট হবে? 90%। তার মানে 100 তো 100 এর মানে গুণন 110% মানে 110/100 ইন্টু হচ্ছে 90% মানে 90/100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এখানকার এই দুটা শূন্য এই দুটা শূন্যের সাথে কাটা, তাহলে 11 আর 9 গুণ করলে হচ্ছে 99 টাকা। তাহলে বর্তমান বেতন 100 টাকার জায়গায় 99 টাকা পাচ্ছে। তাহলে আসলে 100 টাকা থেকে কত টাকা কম পাচ্ছে? তাহলে বেতন কমেছে কত টাকা? 1 টাকা। 100 - 99 মানে 1 টাকা কমেছে। তার মানে 100 টাকা 1 টাকা কমেছে মানে কি 1% কমেছে। কথা কি বুঝেছি? ক্লিয়ার? সবাই কি বুঝছি? সবাই বুঝলাম? তাহলে মূল বেতন যদি আমরা প্রথমে বেতনটা 100 টাকা ধরি, তাহলে 100 টাকা এর হ্যাঁ 10% বাড়ছে মানে কি 100 টাকা এর 110%, আবার 10% কমছে মানে কি এর 90%। তার মানে কত হইলো? 110 এর 110/100 এর 90/100, ঢুসুম 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 করে কাটা 99 টাকা হইলো। তাহলে আগে বেতন ছিল 100, এখন বেতন হচ্ছে 99, 1 টাকা কমছে। তাই না? ক্লিয়ার না? বুঝছি না? হ্যাঁ, 1 টাকা কমছে, তার মানে 1% কমেছে। তাহলে তাহলে বেসিকটা অনেক দরকার। মানে এই একটা বেসিকের জন্য মানে একটা জিনিস যে আমরা শিখলাম বেসিক, হ্যাঁ এই যে বেসিকটা শিখলাম এটা অনেক মানে অনেক জায়গায় কাজে লাগে, অনেক জায়গায়, অনেক জায়গায়। মানে কত জায়গায় আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না।
কত জায়গায় বলে বোঝানো যাবে? বলে বোঝানো যাবে না। কত জায়গায় ধরেন, ধরেন আপনাকে আমি বললাম কোন জিনিসের ক্রয় মূল্য, কোন জিনিসের ক্রয় মূল্য আপনাকে বললাম যে কোন জিনিসের ক্রয় করছেন আপনি 2000 টাকায়, 2000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, আমি আপনাকে বললাম 25% লাভে বিক্রয় মূল্য কত, 25% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য যদি আপনাকে লাভের পরিমাণ বের করতে হইলে 2000-এর 25, কিন্তু বিক্রয় মূল্য যদি একবারে বের করতে চান যে হ্যাঁ আমি একবারে বিক্রয় মূল্য বের করব, তাহলে ক্রয় মূল্য এর 100% মানে তো ওই টাকাটাই, ক্রয় মূল্য এর 100% মানে এই টাকাটাই। তাহলে আমি যদি 25% লাভ করতে চাই তাহলে 100%-এর জায়গায় আমার লাগবে 2000 এর 125%, তাহলে একবারে আমার বিক্রয় মূল্য বের হবে। মানে সব জায়গায় কিন্তু এই নিয়মটাই প্রযোজ্য, সব জায়গায় 25% যেহেতু লাভ, তাহলে আমরা ঢুসুম ঢুসুম করে দুইটা শূন্য কাটা, ঢুসুম ঢুসুম করে দুইটা শূন্য কাটা, তাহলে 125-এর দ্বিগুণ হচ্ছে 250, তার মানে হবে 2500 টাকা। এটা আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ক্লিয়ার? বুঝছি। সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায় এই নিয়ম কিন্তু আমাদের আসলে কাজে লাগবে। ঠিক আছে? এই যে এই পার্সেন্টেজের এই বিষয়টা, যেহেতু 25% লাভ, আমাকে যদি লাভের পরিমাণ বের করতে বলে যে হ্যাঁ আমি একটু লাভের পরিমাণটা বের করি, তাহলেও হবে 2000-এর 25%। কিন্তু বিক্রয় মূল্য বের করতে চাইলে 25% লাভে তো বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে 125% দিতে হবে। মানে 2000-এর 25% দিলে হবে 2000 গুণন 25 ভাগ হচ্ছে 100। এটা যদি দেই তাহলে আমাদের লাভের পরিমাণ বের হইলো 25 দুগুণে 50, তাহলে আমাদের আসতেছে 500 টাকা। 500 টাকা আমাদের লাভ। যেহেতু 500 টাকা লাভ হয়েছে, আগে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল 2000 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভের পরিমাণ। তার মানে ক্রয় মূল্য 2000, লাভের পরিমাণ 500, তাহলে আমাদের হলো 2500 টাকা। তাহলে এই নিয়মটা হচ্ছে আমাদের কি, হ্যাঁ এই নিয়মটা একটা নিয়ম আসলে, লাভ বের করলাম তারপরে, কিন্তু এইটা দিয়ে আমাদের ডিরেক্ট বের হবে ভাইয়া, এটা দিয়ে আমাদের ডিরেক্ট বের হবে। বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? এটা দিয়ে ডিরেক্ট বের হবে, এই যে এই যে এই কাহিনীটা দিয়ে ডিরেক্ট বের হবে যে 2500, আর ওইটা দিয়ে প্রথমে লাভ, তারপরে লাভ আবার লাভের সাথে ক্রয় মূল্য যোগ করা লাগে। তাই না? বুঝছি না? পারবো না? সবাই ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ, লাভ ক্ষতিতেও আমরা যাবো যখন, তখন কিন্তু এই জিনিসই পাবো। ঠিক আছে? বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, যদি আমাদের এই 25% লাভ বাদ দিয়া 25% ক্ষতি থাকতো তাহলে কি হইতো বলেন তো? 25% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, কি হইতো? তাহলে 100% থেকে কি 25% বাদ দিলে কত পার্সেন্ট হয়? 100 থেকে 25 বাদ দিলে 75%। তার মানে কি হইতো? বিক্রয় মূল্য কত বলতাম? তখন বিক্রয় মূল্য বলতাম, তখন বিক্রয় মূল্য বলতাম 2000-এর 75%, কারণ 100 থেকে 25 বাদ দিলে যেহেতু 75, তার মানে 2000 এর মানে গুণন 75% মানে 75 ভাগ 100, ঢুসুম 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 ঢুসুম, তাহলে 75 দ্বিগুণে 150 মানে 1500 টাকা হইতো। তাই না? 1500 টাকা হইতো। ওকে, ক্লিয়ার? অথবা আপনি ওই যে আগের নিয়মে যদি করেন যে ক্ষতির পরিমাণ বের করতে চাইলেও 2000 এর আগে আপনাকে 25% ক্ষতি, তার মানে হচ্ছে এখানে 500 টাকা আসবে, তারপরে আপনি বিক্রয় মূল্য করবেন ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য 2000 মাইনাস ক্ষতি মানে 500, তার মানে হবে 1500 টাকা। এভাবে করলেও হইতো। এটাও একটা নিয়ম, ওটা একটা নিয়ম। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওয়েল ডান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কনসেপ্ট, মানে আমি সেজন্য আপনাদেরকে কনসেপ্ট বুঝাই দিচ্ছি। একটা অঙ্ক করলেই হইলো না। মানে আমি এখানে বিগত সালে কোশ্চেন আনছি, মানে মনে করেন কোশ্চেন গুলা দেখাই কেন, কোশ্চেন আমি কিন্তু আপনাদের রেকর্ডিং ক্লাসেও ম্যাজিক ম্যাথের বইয়ের ধারাবাহিক কিন্তু ক্লাস, আমি ওই যে রেকর্ডেড ক্লাসটা ওখানে দেওয়া আছে কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে, আবার পেজের মধ্যেও দেওয়া আছে, মানে এই পেজের মধ্যে না, মানে এই গ্রুপটার মধ্যে, আপনাদের এই প্রাইভেট গ্রুপের মধ্যেই দেওয়া আছে। এত বিগত সালের কোশ্চেন কেন সলভ করে? কারণ বিগত সালের কোশ্চেন থেকে হুবহু কমন পড়বে আপনার, এটা সলভ করাই লাগবে। কিন্তু তার মানে এটা না আপনাকে বেসিক, আপনাকে কিন্তু একটা অঙ্ক দেখেন, একটা অঙ্ক করাইতে যে আমি আটকে গেছি, আটকে যেয়ে এতক্ষণ ধরে খালি
বিভিন্ন টাইপের জিনিসটা বোঝাচ্ছি, কেন মাথার মধ্যে যাতে ঢুকে যায়, একেবারে ঢুকে যায়, ভালো করে যাতে বুঝে যান। হ্যাঁ, অঙ্ক মানে অঙ্ক না, ওই পুরা জিনিসটা সম্পর্কে ক্লিয়ার যাতে ধারণা হয়, পুরা ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, রিটেনও লেখা যাবে, সমস্যা নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার, আচ্ছা আমি এই নিয়মটাই আজকে আমি আপনাদেরকে আর একটা বারে আমি আপনাদেরকে বলি, সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে মজার ব্যাপার, কথাটা শুনেন, মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে এই নিয়মটাই আপনি আপনাদের চক্রবৃদ্ধি মুনাফায় ব্যবহার করতে পারবেন। চক্রবৃদ্ধি মুনাফা কি একটা অবস্থা, মানে চিন্তা করেন, যখন চক্রবৃদ্ধি মুনাফা পড়বেন, ধরেন আপনাকে বলা হয়েছে যে 5,000 টাকার মানে 5,000 টাকার 10% চক্রবৃদ্ধি মুনাফায়, চক্রবৃদ্ধি হারে 2 বছর পর, 2 বছর পর মুনাফা আসল কত, মুনাফা আসল কত বা সুদাসল কত, হ্যাঁ সুদাসল বা মুনাফা আসলের মানটা নির্ণয় করতে বললো। তাহলে আপনি কি করবেন, আপনি করবেন যে আপনার কাছে আছে কি 5,000 টাকা, এই 5,000 টাকার 10% আপনার হচ্ছে চক্রবৃদ্ধি হারে মুনাফা দিবে। তার মানে মুনাফা দিবে মানে কি, 5,000 টাকার 1%, 10% মানে এই 100% মানে 5,000 টাকায়, তার 10% আপনাকে ইন্টারেস্ট দিবে। তার মানে কি 110% আপনি আসলে পাবেন, আপনি পাবেন 110%। এটা তো ইন্টারেস্ট দিবে 10%, এর 100% মানে তো এই টাকাটাই, 110% আপনি পাবেন। কিন্তু কয় বছর বলা আছে, 2 বছর, তাহলে এইটা পাবেন 1 বছর। তার আবার যদি আবার যদি 110% দেন, তাহলে এর 110% পাবেন 2য় বছর পর। এর আবার যদি 110% দেন, তাহলে 3 বছর পর। যেহেতু 2 বছর বলছে, দুইবার 110%। ঢুসুম ঢুসুম করে ক্লিয়ার যে 5,000 এর মানে গুণন 110 ভাগ হবে 100, গুণন হবে 110 ভাগ 100। কি মজার ব্যাপার দেখেন, একটা দিয়ে কত টাইপের অঙ্ক হইলো, 11 গুণন 11 মানে হচ্ছে 121, 121 গুণন যদি 50 করা যায়, প্রথমে 5 দিয়ে গুণ করেন, 5 একে 5, 5 দ্বিগুণে 10, 5 একে 5 আর একে 6, তার মানে 6050 টাকা। তার মানে 2 বছর পরে আপনার মুনাফা আসলের পরিমাণ দাঁড়াবে 6050 টাকা। কতটা মজার ব্যাপার না? মানে এই কোশ্চেনটারই অ্যান্সার আরেকভাবে করা যায়, মুনাফা আসলে সূত্র সি সমান হচ্ছে পি ইন্টু 1+r⁴n, এইটা করলেও ওই একই অ্যান্সারই বের হবে, মানে মুনাফা আসলে সূত্র। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? ক্লিয়ার হইছি? পুরা ক্লিয়ার? পারবো? 7 বছর হইলে 7 বার 100%, যেমন এখানে যদি 7 বছর হয়, তাহলে এখানে কি 7⁷, তখন এইটাও 7 বার গুণ করতে হবে, ওই একই কথাই, 7 বার 110% গুণ। যেমন আপনার এই সূত্রের মধ্যেও যদি মানে সূত্র দিয়েও যদি করেন, এখানে 7 দিলে ওই 7 বার গুণ করতে হবে, ওই একই কথাই। এখানে যেমন 2 বছর, তাই এন এর মান 2, তাহলে 2 বার গুণ করতে হবে, এই কাহিনী, ওই একই কাহিনী প্রযোজ্য। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার? প্রাইভেট গ্রুপে এক্সাম দেওয়া যাবে না, এক্সাম তো হবে ওয়েবসাইটে। বুঝছি, ক্লিয়ার হয়েছি? তাহলে হ্যাঁ হ্যাঁ, রিটেনেও এই সিস্টেম করা যাবে, কোনো সমস্যা নেই, রিটেন এমসিকিউ সব জায়গায় করতে পারবেন। তাহলে আমাদের কতটা সুন্দর, হুম, কতটা সুন্দর একটা জিনিস যে আমরা সূত্র দিয়ে ছাড়াও এখানে বেসিক দিয়েও চক্রবৃদ্ধি মুনাফার সব অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি, পারবো, ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে কি বলছে, যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80%-এর সমান হয়, তার মানে আহ এটা যে বলছে যে ক এর 120% খ এর 80%-এর সমান হয়, 80%-এর সমান, তাহলে ক এর 120% মানে ক গুণন 120 ভাগ হচ্ছে 100, ইকুয়াল খ এর 80% মানে খ গুণন 80 ভাগ 100, 2 পাশ থেকে 100 100 ক্যান্সেল আউট যদি করি, তাহলে ক
গুণন 120 ইকুয়াল খ গুণন 80। তাহলে আমরা বলতে পারি যে ক এইটা এই পাশে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। আর এদিকে তো 80 ছিল, 80 ভাগ এই 120 যদি আপনি এখানে লেখেন তাহলে আসবে হচ্ছে, ঢুসুম ঢুসুম করে কেটে দিলাম, তারপর 4 দিয়ে কাটলে 4 দ্বিগুণই হচ্ছে 8, 3 4 হচ্ছে 12, তাহলে উপরে 2 নিচে 3। ঠিক আছে, উপরে 2 নিচে 3। অর্থাৎ আপনি অনেকভাবে অ্যান্সার দেওয়া যাইতে পারে এরপরে, যেহেতু এটা রিটেনের মতো একটা আমি দেখতেছি যে মানে রিটেন টাইপের যদি হয় তাহলে এটা অপশন দেখেও বলে দেওয়া যাইতে পারে, যে অপশন দেখে আপনি বললেন। হ্যাঁ, আপনি এইভাবে করে চিন্তা করেন, ধরেন এইটা আপনি যদি এইভাবে করে চিন্তা করেন যে আরে এতগুলা কাটতেছে কেন, 100 100 কাটে দিলেন, যে ক গুণন হচ্ছে 120 সমান হচ্ছে খ গুণন হচ্ছে 80, দুই পাশে 100 100 কেটে দিলেন। আর তাহলে ক সমান আমাদের দাঁড়াবে খ গুণন 80 ভাগ হচ্ছে 120। আপনি কাটাকাটি করেন, 4 দুগুণী 8, 3 4 হচ্ছে 12, তার মানে 2 খ বাই হচ্ছে 3। ক এর মান হচ্ছে 2 খ বাই 3। তাহলে আপনাকে মান বের করতে বলছে ক প্লাস খ। তাহলে ক এর মান হচ্ছে 2 খ ভাগ হচ্ছে 3, আর খ এর মান তো খই। তাহলে আমরা যদি 3 যদি লসাগু করি তাহলে উপরে থাকতেছে 2 খ আর এখানে থাকতেছে 3 খ। তাহলে 2 খ আর 3 খ যোগ করলে 5 খ ভাগ 3। মানে আপনার আপনার হয় এটার অ্যান্সার আসবে খ দিয়ে, অথবা এটার অ্যান্সার আসবে ক দিয়ে। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। মানে বিষয়টা হচ্ছে এটার এমন না যে ক আর খ এর একটা ক যোগ খ এর মান একটা এক্সাক্ট মান আসবে, এটা একটা রেশিও মান আসবে। মানে আপনি হয় ক দিয়ে অ্যান্সারটা মানে বের বের করতে পারবেন, না হলে এটা খ দিয়ে অ্যান্সারটা মানটা বের করতে পারবেন। এক্সাম কখন হবে? এক্সাম সারাদিন করা যাবে। এক্সাম আগামীকালকে সারাদিন দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, পরীক্ষা কি? হ্যাঁ, যে কোনো সময় দেওয়া যাবে। হুম, ওকে, ঠিক আছে। ওয়েবসাইটে পরীক্ষা। ওয়েবসাইট কিভাবে পাবো? মানে ওয়েবসাইট তো দেওয়াই আছে, গ্রুপের মধ্যে এতবার পোস্ট করলাম যে কারো ওয়েবসাইটে অ্যাড না হলে করবেন। ওকে, ঠিক আছে। এখন দেখেন, আরেকবার বলবো? আচ্ছা, ঠিক আছে। মানে এখানে ব্যাপারটা কি, এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস মাথায় রাখবেন, যে মনে করেন অনেকেই এই জিনিসটা বুঝে না। মনে করেন আপনার কাছে আছে ক ভাগ খ, মনে করেন এইটার মান দেওয়া আছে 3, এইটার মান দেওয়া আছে মনে করেন 4, ধরলাম এই এই মানটা দেওয়া আছে। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে ক অনুপাত খ এর মান হচ্ছে 3:4, 3:4। মনে করেন এটা মানেটা কি, আপনাকে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আহ আমার আর আপনার মানে আমার কাছে আচ্ছা, মনে করেন রহিম আর করিমের যে বেতনের অনুপাত, রহিম আর করিমের বেতনের অনুপাত 1:2, এর অনুপাত হচ্ছে 1:2। মানেটা কি, যে রহিম যে বেতনটা পায় তার, রহিম আর বেতন লিখলাম কেন, রহিম আর করিমের বেতনের অনুপাত হচ্ছে 1:2। তার মানে রহিম যে বেতনটা পায় করিম তার দ্বিগুণ বেতন পায়। অর্থাৎ রহিম রহিম ভাগ করিম, রহিম ভাগ করিম সমান কি বলেন তো? 1/2, তাই না? রহিম ভাগ করিম সমান কি 1/2? তার মানে কি রহিম 1 টাকা বেতন পায় আর করিম 2 টাকা বেতন পায়, নাকি এটা একটা অনুপাত? হুম, এটা কি এটা কি একটা অনুপাত? এটা কিন্তু একটা অনুপাত। মানে রহিম তো আর 1 টাকা পায় না, মানে রহিম মনে করেন 5,000 পায়, এ পায় 10,000, তাহলে এ 15,000 পাইলে এ পাইছে 30,000, এ 20,000 পাইলে এ পাইছে 40,000, এ 30,000 পাইলে এ পাইছে 60,000। কথা বুঝি নাই? এটা একটা অনুপাত। সেরকম ক অনুপাত খ মানে কিন্তু
ক বাই খ মানে কিন্তু 3, ক এর মান 3 আর খ এর মান 4 নয়। এই ক বাই খ মানে কি, আপনি ধরে নিতে পারেন, মানে আমি ধরি, যখন একটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা ধরে নেই অনেক সময়, যে ধরি যে ক এর মান যদি 3 টাকা হয়, 3 টাকা হয়, তাহলে খ এর মান হবে 4 টাকা, বিষয়টা এরকম। তাহলে যদি অঙ্ক যদি পার্সেন্টেজে বের করতে বলে, অনুপাত বের করতে বলে, তাহলে আমরা ওই অঙ্কগুলো এটাতে করি, কিন্তু এক্সাক্ট মান কিন্তু এটা নয়। ঠিক আছে, কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? ক্লিয়ার? অনুপাত, হ্যাঁ, এটা তো আর মান নয়। ওকে। তো সেই রকম, মানে এখানে আমরা কি পাইছি, যে ক এর 120% ইকুয়াল হচ্ছে খ এর 80%। তার মানে ক এর মানে গুণন 120% মানে 120 ভাগ হচ্ছে 100। খ এর 80% মানে খ গুণন 80 ভাগ হচ্ছে 100। 100 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, ক গুণন আসতেছে 120 ইকুয়াল হচ্ছে খ গুণন আসতেছে 80। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বা দিয়ে, তাহলে অতএব ক সমান হচ্ছে খ গুণন 80 ভাগ হচ্ছে 120। ঢুসুম ঢুসুম, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 হচ্ছে 12। তার মানে 2 খ বাই হচ্ছে 3। তাহলে ক এর মান হচ্ছে 2 খ ভাগ 3। ঠিক আছে, ক এর মান, তাহলে ক এর মান যদি 2 খ ভাগ 3 হয়, হ্যাঁ, আমাকে বলছে যে ক প্লাস খ এর মান বের করতে। ক প্লাস খ এর মান, ক এর মান আমরা পাইছি 2 খ ভাগ হচ্ছে 3, আর এখানে প্লাস আছে খ। তাহলে 3 যদি লসাগু করি, তাহলে উপরে তো 2 খ আছেই, 3 আর খ গুণ করলে 3 খ হবে, 3 খ আর 2 খ যোগ করলে হয় 5 খ, 5 খ ভাগ 3 হবে। এটা একটা রিটেন টাইপের অঙ্ক, তো দরকার নাই, না বুঝলে আর কিছু করার নাই। ঠিক আছে, বুঝছি। হুম, ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা দেখেন, এখানে যদি আপনাদের কখনো এরকম হয় যে এরকম পার্সেন্টেজ কোন সংখ্যার সাথে 40% যোগ করলে ওই সংখ্যার সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি কত, এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আপনি রিটেন হোক এমসিকিউ হোক, রিটেন প্লাস এমসিকিউ দুটাতেই, রিটেন অথবা এমসিকিউ দুই ক্ষেত্রেই আপনার যেটা কাজ হবে, ধরে নিবেন সংখ্যাটি, যে ধরি সংখ্যাটি 100%। সংখ্যাটাকে সব সময় 100% ধরবেন। এক্সও ধরা যায়, কিন্তু এক্স ধরলে অঙ্ক বড় হবে, তার চেয়ে আপনি ধরে নিবেন সংখ্যাটা হচ্ছে 100%। সংখ্যাটিকে সবসময় 100% ধরে নিবেন। এরপরে লিখবেন প্রশ্নমতে। প্রশ্নমতে প্রশ্নমতে কি লিখবেন, কোন সংখ্যা, মানে যেই সংখ্যাটাকে আমি ধরলাম সেই সংখ্যাটার কত পার্সেন্ট বলেন তো, 40%। তাহলে 100%-এ 40% মানে 40%। 40%-এর সাথে 42 যোগ করলে, 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি মানে কি, ওই 100% হয়। দেখেন তো বুঝছেন কিনা। কোন সংখ্যার, মাহমুদা রহমান, বীজগণিতে কোনো কিছু অঙ্কের সমস্যা আছে, ওগুলো নিয়ে কোথায় বীজগণিত মানে ওই, আচ্ছা আমি দেখি ওয়েবসাইটে একটা আপনাদের প্রবলেমের জন্য কোনো একটা ইয়া করে দিব, যে প্রবলেম যেখানে আপনি কোশ্চেন করতে পারবেন। দেখি আমি আমার যেই ছেলেটা আছে ওকে বলে দেবেন প্রবলেম গুলো, তাহলে ওখানে দিতে পারবেন। প্রবলেম সলভিং ক্লাসে আমি, বা কেউ জবাব দিয়ে দিবে, অথবা প্রবলেম সলভিং ক্লাসে দেখাই দিব, ওটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? কোন সংখ্যার 40%-এর সাথে, হ্যাঁ, কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়। কোন সংখ্যাকে আমরা 100% ধরে নেব, তার 40% মানে 40%, এর সাথে 42 যোগ করলে কত হয়, ওই সংখ্যাটি মানে কি 100%, ওই সংখ্যাটি মানে 100%। তাহলে আমরা আমরা যদি এইভাবে করে চিন্তা করি, যে আমরা এটাকে যদি বাম পাশে আনি, 40% মাইনাস 100%, 40% মাইনাস হচ্ছে 100% সমান, আমাদের এটা যদি এই পাশে যায় -42, তার মানে -60% সমান হচ্ছে -42। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা এখান থেকে 60%-এর মান পাইলাম 42। বলেন আমাকে লাগবে কি সংখ্যাটি কত, বলেন তো। আমরা যে পাইলাম যে 60%-এর মান যে 42 পাইলাম, কোন সংখ্যার 60%-এর সমান যদি 42 পান, আপনি 100% বের করতে মনে করেন চান, তাহলে কিভাবে বের করবেন? ঐকিক নিয়ম না, প্রথমে 1% বের করবেন, তাই না? 60% থেকে ডিরেক্টলি তো আর 100% বের করতে পারবেন না, উপরে যাবে 42, নিচে আসবে কি 60।
তাহলে 100% কি হবে? 100% কি হবে? তাহলে 42 গুণন 100 ভাগ 60 নাকি? বুঝছি কি? ঢুসুম ঢুসুম 6 7 42। তাহলে আমাদের আসতেছে কত বলেন তো? 70। পারেন? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবাই? ধুমধাম? পারবো? ওকে, ঠিক আছে। দেখেন, এখন ধুমধাম করব। হ্যাঁ, কোনো সংখ্যা থেকে 40%, তাহলে আমি যদি সংখ্যাটাকে ধরি 100%, সবসময় ধরবো কি সংখ্যাটিকে 100%। সংখ্যাটিকে যদি 100% ধরি, সংখ্যাটি হচ্ছে 100%, তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি বলেন? প্রশ্ন মতে ওই সংখ্যাটি থেকে 40% বিয়োগ করলে কত থাকে বলেন তো? 30 থাকে। কোন সংখ্যা থেকে 40%, সংখ্যা যেহেতু 100% থেকে 40 বিয়োগ করলে 30 থাকে, তার মানে 40 থেকে 40 বিয়োগ করলে আমাদের কত পার্সেন্ট থাকে বলেন তো? 60%। তার মানে 60% এর মান হচ্ছে 30। আমার লাগবে 100% এর মান কত? তাহলে এখান থেকে 1% বের করব, সেটা হচ্ছে 30 ভাগ 60। তাহলে সেখান থেকে আমরা 100% বের করব। তাহলে 100% এর মান হবে 30 গুণন 100 ভাগ হচ্ছে কি 60। তাহলে ঢুসুম 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 মানে কত হবে বলেন তো? 50। অ্যান্সার হবে 50। এক্স দিয়ে করলে হবে, কিন্তু এক্স দিয়ে করলে অনেক বড় হয় অঙ্কগুলা। হ্যাঁ, মানে এক্স দিয়ে করলে অনেক বড় হয়। মনে করেন ধরি সংখ্যাটিকে যদি আমরা এক্স ধরি, তাহলে সংখ্যাটা দেখেন, মানে অ্যান্সার একই আসবে। ধরি সংখ্যাটি এক্স, ওই সংখ্যা থেকে, হ্যাঁ, এটা অবশ্য অতটা বড় আসবে না। সংখ্যাটির 40% বিয়োগ করলে, সংখ্যাটির 40% মানে এক্স এর 40% যদি বিয়োগ করি, তাহলে 30 থাকে। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স মাইনাস এক্স এর মানে গুণন, তাও 40 ভাগ 100, তাও ছোট নয়। হ্যাঁ, তাও ছোট নয়, মানে আমি বললাম যে বড় হবে না অত, তারপরেও যে খুব ছোট তা নয়। তার মানে তারপরে হচ্ছে এক্স মাইনাস 2x/5 ইকুয়াল আসবে 30। তার মানে এখানে যদি 5 লসাগু করি, তাহলে আসবে 5x মাইনাস হবে 2x সমান হবে 30, সমান হবে 30 এক্স ধরে করলে। তার মানে 5x মাইনাস 2x মানে 3x, 3x ভাগ 5, 3x ভাগ 5 ইকুয়াল হচ্ছে আমাদের 30। তাহলে এক্স এর মান যেটা আমরা পাবো, যে 30 গুণন হচ্ছে 5 ভাগ হচ্ছে 3, ঢুসুম ঢুসুম 10, 5 10 50, তাই না? অপশন টেস্ট করলেও হবে, অপশন টেস্ট করলেও বড় হবে। অপশন টেস্ট করলে, অপশন টেস্ট করার চেয়ে অঙ্ক এই নিয়মে করা বেটার। মানে আপনি যদি এমসিকিউ এর কথাই বলেন, এটা তো রিটেন নিয়মে করবেন, এটা তো রিটেন নিয়মের কথা বললাম। হ্যাঁ, তো আপনি যদি এমসিকিউ এর কথা বলেন, সবচেয়ে সহজ হচ্ছে এই পাশের নিয়মটা। এবং এমসিকিউ এ আপনি তো মাথার মধ্যে থাকবে ভাইয়া, কোন সংখ্যাকে আমরা সংখ্যাটাকে কত ধরবো বলেন তো? সংখ্যাটাকে 100% ধরবো। 40% বিয়োগ করলে, তাহলে 100% থেকে 40% বিয়োগ করলাম, কত হয়েছে বলেন? 60%। তাহলে 60% এর মান 30। আপনি তো এখান থেকেই বলে দিতে পারবেন 60% এর মান 30 মানে কি? 60% মানে কি? 60 এর অর্ধেক হচ্ছে 30, তাহলে 100% এর মান 100 এর অর্ধেক 50 হবে। এটা তো এক লাইনেই অঙ্ক শেষ। আমি তো ভাইয়া আমি তো ভাইয়া আপনাদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে বড় বড় করে দিছি। এটা তো মুখে মুখেই করা যাচ্ছে। কথাটা বুঝি নাই? কথাটা কি বুঝছি? এটা তো মুখে মুখেই করা যাবে যদি এই নিয়মটা ফলো করেন, যে 100% আপনি ধরে নেন। 100% কোন সংখ্যা থেকে তার 40% বিয়োগ করছেন, তাহলে 60% থাকে। 60% এর মান 30, তাহলে 60% এর অর্ধেক এখানে 30, তাহলে 100% এর দাম হবে 100 এর অর্ধেক, 100 এর অর্ধেক 50। বুঝছি কি? এমসিকিউ এর চেয়ে সহজ আর হইতে পারে না। ক্লিয়ার? বুঝছি? মুখোমুখি করা যাবে। অপশন টেস্ট ফেস্ট এর কোনো খেলা নাই এখানে। এর চেয়ে মুখে এটা করা বেটার। যেমন এইটার কথাই চিন্তা করেন, যে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার 40%, মানে 40% এর সাথে 42 যোগ করলে, তাহলে 40% যোগ করছেন, 42 যোগ করছেন, 40% এর সাথে 42 যোগ করলে 100% হয়েছে। 40 কে ওই পাশে নিয়ে গেলে 60% এর মান 42,
এটা মুখে মুখে করা যায়, তার 100%-এর মান কত, এরকমই অঙ্ক। আচ্ছা, হ্যাঁ অনেক ইজি। আচ্ছা দেখেন এইখানে এই কোশ্চেন দেখেন, কোন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত ছিল? বলেন বলেন, পূর্বের বেতন মানে পূর্বের বেতন বৃদ্ধি পেয়ে এটা হয়েছে। ভাইয়া আপনাদের একটা জিনিস আমি বলি, মানে এইখানে একটা জিনিসে ভুল করা যাবে না। দেখেন বাড়া আর কমাতে ভুল করা যাবে না। আমরা যে 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হয়েছে, তার মানে কিন্তু এইটা নয় তার বেতন বর্তমানের চেয়ে 15% আগে কম ছিল। তার কথাটা বুঝেন নাই মনে হয়, মানে আপনি বুঝেন নাই কথাটা। কেন বুঝেন নাই আপনাকে আমি বলি কথাটা। মনে করেন একজনের বেতন আগে ছিল মনে করেন 100 টাকা, কথাটা বুঝেন। একজনের বেতন ছিল 100 টাকা ছিল, মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। আমি মনে করলাম তার বেতন 10% বাড়াইছি, এখন কত টাকা হয়েছে? 110 টাকা। এই কথাটার অর্থ এইটা নয় তার এখন 10% বাড়িয়ে যেহেতু 110 টাকা হইলো, তার মানে এটা নয় যে তার পূর্বে বেতন 110-এর চেয়ে 10% কম টাকা ছিল। কেন না? কারণ 110-এর 10% মানে 11 টাকা, তাহলে 11 টাকা কিন্তু কমে যাচ্ছে। কথাটা কি বুঝেছি? মানে এই জিনিসটা মাথায় না থাকলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। মানে আবার ভালো করে বুঝেন, একজনের বেতন মনে করেন এখন 100 টাকা, ওর আমি 20% দাম টাকা বাড়াইছি, তাহলে 100 টাকায় 20 টাকা বাড়লো, তাহলে এখন কত হইলো? 120 টাকা। এর মানে এটা না তার 120 টাকার 20% কম দাম ছিল, কম বেতন ছিল আগে, কারণ 120-এর 20% মানে কিন্তু 20 টাকা নয়। 100-এর 20% মানে 20 টাকা, কিন্তু 120-এর 20% মানে 20 টাকা নয়, যে 20% কমাইলে আপনার 20 টাকা কমবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার কি ক্লিয়ার না? এই কথা কি বুঝছেন? হুম, বলেন, বুঝছেন? এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন? ওকে, তাহলে এইটা যদি বুঝে থাকি, মানে এইটা বুঝতে হবে এই 15%, মানে অনেকে করে কি 15% বৃদ্ধি পেয়ে এত হয়েছে, অনেকে মনে করে যে 15% তাহলে কম, 85 এর 85% দিয়ে দিব অ্যান্সার হয়ে যাবে। না, এটা কিন্তু পুরোপুরি ভুল, এটা করা যাবে না। করতে হবে কি, তার 15% বাড়ছে তার মানে কি, আমি বলবো যে পূর্বের বেতন, মনে করেন এই যে পূর্বের বেতনটা যদি আপনি চিন্তা করেন যে পূর্ব বেতন, এই পূর্ব বেতনের 15% বাড়ছে মানে 115%, মানে ওই যে 15%-এর সাথে 100%-এর সাথে 15% যদি যোগ করি তাহলে 115%, এইটা মিলে আমার বেতন হয়েছে হচ্ছে 5,750 টাকা। কথা কি বুঝেছি? পূর্ব বেতন থেকে 15% বাড়ছিল, পূর্ব বেতন থেকে 15% বাড়ছিল, অর্থাৎ পূর্ব বেতনের 100% মানে পূর্বের বেতনটা ছিল, কিন্তু তার 15% বাড়ছে মানে 115%-এর দামটা এখনকার বেতন, এখনকার বেতন এইটা। এইখান থেকে আমাকে পূর্ব বেতনের মানটা বের করতে হবে। তার মানে পূর্ব বেতন এর মানে হচ্ছে আমাদের গুণন, এর মানে হচ্ছে গুণন, আর 115% মানে 115/100 ইকুয়াল হচ্ছে 5,750 টাকা। তাহলে এখান থেকে আমরা পূর্ব বেতনের মানটা যে পাবো সেটা হচ্ছে 5,750, এইটা যেহেতু 100 আছে এখানে গুণন 100 হবে, নিচে হবে 115। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 এখানে আসবে 500 টাকা, সরি এখানে এখানে একটা শূন্য আছে, মানে 50 গুণন 100 মানে 5,000 টাকা। তার মানে তার পূর্বের বেতন ছিল হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার? বুঝছি। হুম, হ্যাঁ, ওকে। মানে এটা এইভাবে করে বলা যাইতো যে 100, মানে আমি যদি পূর্ব বেতনটাকে 100% ধরে নেই, পূর্ব বেতনটাকে 100% ধরে নেই, তাহলে বর্তমানে যেহেতু 15% বেড়েছে, তাহলে বর্তমান বেতন হবে 15% বেশি, মানে 115% হবে। তার মানে বর্তমান বেতনের মান যেহেতু দেওয়া আছে 115%, যেহেতু দেওয়া আছে 115%-এর মান হচ্ছে 5,750 টাকা, তাহলে 1%-এর মান কত হবে? তাহলে 5,750, আর 100%-এর মানটা কত হবে? তার মানে 5,750 ইন্টু হবে 100, ভাগ হবে 115, ঢুসুম ঢুসুম করে কাটলে 50 গুণন 100 মানে 5,000 টাকা। এভাবে করে করা যেতে পারে। ঠিক আছে, বুঝছি। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট।
বেসিকের জন্য খুব জরুরি না? হুম, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, কোন সংখ্যার 37% হ্রাস পেলে আমাদের সিস্টেমটা কি বলছিলাম? কোন সংখ্যাকে কত পার্সেন্ট ধরে নিব? ধরে নিব কত? ধরে নিব সংখ্যাটা হচ্ছে 100%। তাহলে সেখান থেকে যদি 37% হ্রাস পেলে সংখ্যাটা হয় 8/3 তাহলে 100% থেকে আমরা যদি 37% বাদ দিই, 37% বাদ দিই, আমাদের কত পার্সেন্ট থাকে? 100 থেকে 37 বাদ দিলে 63% থাকে। এই 63%-এর মান হবে 8/3। আমাকে বলছে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে কোন সংখ্যা? মানে হচ্ছে 100%-এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে 100%-এর মান হবে, এখানে তো ভাগ হবে, ভাগ মানে নিচে গুণ। আর আমাকে যদি 100%-এর মানটা বের করি তাহলে 3 গুণন আসবে 100 ভাগ 8 গুণন আসবে 63। ঠিক আছে? তাহলে 3 ওকে হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 ওকে 3, 21। এখানে 4 দিয়ে কাটলে আমাদের আসতেছে 4 দুগুণে 8, 25। কারণ 25/42, তাহলে উপরে 25 নিচে 42 আছে। ঘ নাম্বার 25/42 আছে ঘ নাম্বারে। হুম, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, সব একই টাইপেরই অঙ্ক না? আপনাদের আমি বুঝতেছি আপনাদেরকে শতকরাটা একটু ভালো করে পড়াইতে চাইতেছি, তো শতকরাটা মানে সবগুলাই ভালো করে আমরা পড়বো। হ্যাঁ, তবে শতকরাতে একটু টাইম নিয়ে পড়াচ্ছি আরো, কারণ শতকরা আপনাদের কোথায় কোথায় কোশ্চেন আসে? প্রাইমারিতে খুব বেশি পরিমাণে আসে, তারপরে নিবন্ধনে আসে, তারপরে বিসিএস এ আসে, হ্যাঁ, তারপরে আমাদের যে কোনো ব্যাংকের জবগুলাতে আসে, যে কোনো সরকারি বেসরকারি পরীক্ষাগুলাতে আসে, তাই না? শতকরা থেকে বেশি পরিমাণ কোশ্চেন সবগুলা পরীক্ষাতেই আসে। তাই এই কনসেপ্ট গুলা, এই যে কনসেপ্ট, অঙ্ক অঙ্ক 32টা বলতে আমরা এখানে 32টার মতো কনসেপ্টই শিখছি আলাদা আলাদা। কনসেপ্ট ভালো করে শেখা লাগবে, কনসেপ্ট গুলা। ঠিক আছে? তো এটার জন্য আমরা মানে ধীরে ধীরেই করতেছি। সেই জন্য আমি আরো 2টা ক্লাস নিব আপনাদের, মানে এরপরে কালকে তো ক্লাস নেই, পরশুদিন এবং তারপরের দিন শতকরার উপরে আরো 2টা ক্লাস হবে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি, 11:30 বেজে গেছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।